জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে সবকিছু নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি অন্যয় কর্মকার। আগামী বৃহস্পতিবার দেশে ফিরেই ২৭ ডিসেম্বর শনিবার ভোটার হওয়া সহ আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমনটাই জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সোমবার বিকেলে নির্বাচন ভবনে আসন্ন নির্বাচন ও সমসাময়িক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে একথা জানান তিনি। বিগত সময়ে দলটির নেতাকর্মীদের গায়েবী মামলায় জর্জরিত করা হয়েছে উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ মনোনয়নপত্রের সাথে মামলার সার্টিফাইড কপি না রাখতে সিইসি বরাবর আহ্বান জানান। এ সময় এক প্রশ্নের জবাবে সমসাময়িক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। শনিবার ২৭ তারিখ নির্বাচনকালীন এই সময়ে নির্বাচন কমিশনের অফিস সব খোলা থাকে। সেই দিনই এই ভোটার হওয়া, আইডি কার্ড বা ভোটার আইডি বা ন্যাশনাল আইডি হওয়া সংক্রান্ত যা কিছু আছে তিনি এই ২৭ তারিখে করবেন। মনোনয়নপত্রে ফৌজদারি মামলার তালিকা অর্থাৎ আরপি অনুসারে ইনফরমেশনটাই যথেষ্ট। সার্টিফাইড কপি অফ বেইল, বন্ড, এক্সেট এগুলো যেন না চাওয়া হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু থাকুক কামনা করি, আশা করি। সরকারকে আমরা আহ্বান জানিয়েছি এবং জনগণও চায় এবার উৎসবমুখর পরিবেশে স্বাধীনভাবে মুক্তভাবে ভোট দিবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে মঞ্চ। নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা, মোড়ে মোড়ে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। দেশে পৌঁছে তারেক রহমান প্রথমে যাবেন এভারকেয়ারে, এরপর বিকেলে পূর্বাচলের ৩০০ ফিটে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার। ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ হবে বলে মনে করেন বিএনপির নেতাকর্মীরা। শেষ সময়ের প্রস্তুতি চলছে সমাবেশের স্থলে। তারেক রহমানের আগমন ঘিরে রাজধানীতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। তারেক রহমানের দেশে ফেরা ঘিরে উজ্জীবিত বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা। সমাবেশ শেষে তারেক রহমান গুলশান ২-এর ১৯৬ নম্বর বাসভবনে যাবেন বলে জানা গেছে। বেলা ১৫:১২টায় ইনি এয়ারপোর্টে ল্যান্ড করবেন। ওইখান থেকে এসে এই পথে আপনার এই স্টেজে এসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। দেওয়ার পর এসে ইয়াবাগার হসপিটাল যাবেন আম্মাকে দেখতে। এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে যিনি গণতন্ত্রের প্রতীক হিসেবে তিনি দীর্ঘ ১৭ বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন, সেই প্রিয় নেতার আগমনকে আমরা একটি ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন, দেশে পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবো বলে আমরা আশা করি। এ নিয়ে আরও জানাতে রাজধানীর কুড়িলে ৩০০ ফিট সড়কে নির্মাণাধীন সভামঞ্চ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইমদাদুল আজাদ। ইমদাদ, মঞ্চ তৈরির কাজ কতটুকু এগুলো আর সেখানে নেতাকর্মীরা অবস্থান করছেন কিনা আমাদেরকে জানাবেন। অন্যই আর মাত্র দুদিন পরেই বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানকে প্রত্যাবর্তনের পরে তাকে সংবর্ধনা দেওয়া হবে। আমরা এখন আছি ৩০০ ফিটে। এখানে তার যে সংবর্ধনা দেওয়া হবে, এখানে বিপুল সংখ্যক নেতাকর্মী ইতিমধ্যে এই মঞ্চের আশপাশে অবস্থান করছেন। আমরা যেটা জানতে পারছি যে এই মঞ্চ তৈরির কাজ আসলে বিএনপি নেতাকর্মীরা যেটি বলছেন যে তারা দিন রাত পরিশ্রম করে গতকাল থেকে আসলে মঞ্চ তৈরির কাজটা এগিয়ে নিচ্ছেন। তারা বলছেন যে যথাসময়েই নির্ধারিত সময়ের মধ্যে তারা এই মঞ্চ তৈরির কাজটি আসলে শুরু করতে পারবেন। অন্যই আমরা যদি বলি যে দীর্ঘ প্রায় ১৭ বছরের বেশি সময়ের পর তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে আসলে স্মরণীয় করে রাখতে, ঐতিহাসিক এবং স্মরণীয় করে রাখতে নানামুখী প্রস্তুতি নিচ্ছে দলটি। তার মধ্যে তার যে এই সংবর্ধনাকে ঘিরে নিরাপত্তা এবং পুরো প্রক্রিয়াটিকে সুশৃঙ্খল করার জন্য টার্গেট নিয়েছেন এই নেতারা, যে নিশ্চিত নিরাপত্তার জন্য তার এই সরকারি বাহিনীর পাশাপাশি দল ছাড়াও নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ৩০০ ফিটে যে গণসংবর্ধনা দেওয়া হবে, এই গণসংবর্ধনায় বিএনপি নেতারা যেটি বলছেন যে অন্তত ২০ লাখ লোকের সমাগম হবে এবং প্রার্থীরা যে প্রার্থীরা রয়েছেন যে তাদের নিজেদের শক্তি জানান দিতে তারা সর্বোচ্চ নেতাকর্মীর সমাবেশ ঘটাতে চাইবেন এখানে, এবং এতে সমাবেশের স্থলটা আরও বাড়তে পারে। বিমানবন্দর থেকে ৩০০ ফিটের যে গণসংগঠনের স্থানে এবং গুলশান পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সেদিন যেন না ঘটে, সেই দিকটিও খেয়াল রাখতে কঠোর নির্দেশনা নেওয়া হয়েছে বিএনপি নেতারা যেটি বলছেন। ইতোমধ্যে
আমরা যেটি খবর পেয়েছি যে সারা দেশ থেকে বিএনপির নেতাকর্মীরা ঢাকায় আসতে শুরু করেছেন। হয়তো আজকে বা কালকের মধ্যে বিএনপি নেতাকর্মীরা ঢাকায় এসে পৌঁছে যাবেন এবং তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে কিন্তু নেতাকর্মীদের ঢাকা আসার সুবিধার্থে ইতিমধ্যে বিশেষ কয়েকটি ট্রেনের বগি এবং ট্রেনের বরাদ্দের জন্য রিজার্ভ চাওয়া হয়েছে। এছাড়া আমরা কয়েকটি সূত্রে জানতে পেরেছি যে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত দলের পক্ষ থেকে তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি চেয়ারপারসনের যে সিকিউরিটি ফোর্স বা সিএসএফ রয়েছে তারা এই সার্বিক বিষয়টি সমন্বয় করবেন। এর পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে যেটি জানানো হয়েছে যে তারেক রহমান দেশে এলে তার নিরাপত্তা নিয়ে বিশেষ কোনো ঝুঁকির তথ্য আসলে তাদের কাছে নেই। এই বিষয়টি তদারকি করতে আরও আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যায় আমরা এখানে এখন যেটি দেখতে পাচ্ছি যে এই 300 ফিট এলাকায় যে সংবর্ধনা মঞ্চ সেটির কাজ আসলে ইতোমধ্যে চলছে। নেতাকর্মীরা যেটি বলছেন যে নির্ধারিত সময়ের মধ্যে এই মঞ্চ তৈরির কাজ শেষ হবে এবং তাকে বিপুল সমাগমের মধ্য দিয়ে তাকে সংবর্ধনা দেওয়া হবে। অন্যয় রাজধানীর 300 ফিট থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইমদাদুল আজাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার বিকেলে রাজধানীর 300 ফিট এলাকায় তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে প্রস্তুতকৃত মঞ্চ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। মির্জা আব্বাস বলেন, তারেক রহমানের আগমন এখন দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। লাখ লাখ মানুষ সমবেত করার আনুষ্ঠানিক কোনো পরিকল্পনা না থাকলেও তারেক রহমান দেশে ফিরলে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি স্বাভাবিক বলেও মন্তব্য করেন তিনি। এর আগে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম জানান, তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে ইতিহাসের সবচেয়ে বড় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সমাবেশ ঘিরে মঞ্চ প্রস্তুতের পাশাপাশি নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। পুরো এলাকা জুড়ে মোড়ে মোড়ে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। এই মুহূর্তে তো পুরো জাতি তো একটা শঙ্কার মধ্যে আছে। নিরাপত্তা যতটুকু এনশিওর করা দরকার আমরা চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহর হাতে। অফকোর্স রাজনীতিতে একটা ইম্প্যাক্ট তো আছেই। এটার দেশব্যাপী এটা নিয়ে একটা আলোচনার বিষয়বস্তু এখন তারেক রহমান সাহেবের আগমন। লাখো মানুষের সমাগমের পরিকল্পনা আমরা করি নাই। যদি লাখো মানুষ সমাবেত হয়ে যায় সেটা তো আমাদের কিছু করার নাই, তাই না? এখন অ্যাক্টিং চেয়ারম্যান আসবে, দেশে মানুষের একটা জাগরণ তো আছে, সেই জাগরণের প্রতিফলন এখানে ঘটবে এটা আমরা আশা করি। যারা বাংলাদেশ চায়নি, দেশকে ধ্বংস করতে চেয়েছে, তারাই শহীদ জিয়াউর রহমানকে হত্যা করেছে। ঠিক একইভাবে হাদি মুগ্ধর মতো ছেলেরা যখন সুযোগ সৃষ্টি করেছে তখন তাদেরকেও হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাজধানীর পিআইবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ওপর লেখা 3টি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। জিয়াউর রহমান সমঝোতার রাজনীতি বিশ্বাস করতেন উল্লেখ করে তিনি বলেন, তার আদর্শ অনুসরণ করলে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। বেগম খালেদা জিয়া পরিবারের ঋণ যারা বাংলাদেশ চায়নি, যারা বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছে, তারাই সেদিন হত্যা করেছে। আজকের সঙ্গে মিলে যাবে। আজকে আবার যখন আমাদের হাদির মতো ছেলেরা, আমাদের মুগ্ধের মতো ছেলেরা, প্রাণ দিয়ে জীবন দিয়ে সাইদের মতো ছেলেরা নতুন একটা সুযোগ সম্ভাবনা সৃষ্টি করেছে, তারা আবার সেই শত্রুরা আজকে সেটাকে ধ্বংস করে দেওয়ার জন্য বিভিন্ন রকম অপকর্মে লিপ্ত হয়ে গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম আরও বেগবান করতে প্রচারণার অংশ হিসেবে ভোটের গাড়ির প্রচারণার উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা। সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ভিডিও বার্তার মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ভয়ভীতিহীন নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর সরকার। দেশের মালিক জনগণ, তাই সবাইকে সৎ প্রার্থী বেছে নিতে হবে। গণতান্ত্রিক যাত্রাকে সফল করতে জনগণকে ভোটাধিকার প্রয়োগের আহ্বানও জানান তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এবং ইসি সচিব আক্তার হোসেন। সংসদ নির্বাচনে ভোট দিয়ে সে দেশের মালিকানা বুঝে নেবে। আরেকটা হচ্ছে গণভোট, যেটা আমাদের কাছে আমরা মনে করি খুবই গুরুত্বপূর্ণ
হয়তোবা সংসদ নির্বাচন হচ্ছে গুরুত্বপূর্ণ এই অর্থে যে এটা আমাদের ভবিষ্যতের বাংলাদেশের পথরেখা নির্ধারণ করবে। নির্বাচনের জন্য সাধারণত যে ধরনের চ্যালেঞ্জগুলো থাকে সেই ধরনের চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সরকার পূর্ণ প্রস্তুতি নিয়েছে। নিষ্ক্রিয়তা নয়, অংশগ্রহণই গণতন্ত্রকে শক্তিশালী করে। আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি তরুণ সমাজ, নারী ভোটার এবং প্রথমবারের ভোটারদের প্রতি, আপনারা এগিয়ে আসুন, প্রশ্ন করুন, জানুন, বুঝুন এবং ভোট দিন। নির্ধারিত সময়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোরকে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সন্ধ্যায় টেলিফোন আলাপে নির্বাচন, গণতান্ত্রিক উত্তরণ, দ্বিপাক্ষিক বাণিজ্য ও শুল্ক এবং ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে আলোচনা হয় তাদের মধ্যে। প্রধান উপদেষ্টা বলেন, স্বৈরাচারীর শাসনামলে হারিয়ে যাওয়া ভোটাধিকার ফিরে পেতে জাতি অপেক্ষায় রয়েছে। এ সময় তিনি অভিযোগ করে বলেন, পতিত স্বৈর শাসকের সমর্থকরা নির্বাচন বানচাল করতে অর্থ ব্যয় ও সহিংসতায় উস্কানি দিচ্ছে। তবে এসব মোকাবিলায় অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ প্রস্তুত। আলাপে মার্কিন বিশেষ দূত সাম্প্রতিক শুল্ক আলোচনায় সাফল্যের জন্য অধ্যাপক ইউনূসকে অভিনন্দন জানান। নির্বাচনের দিন যত এগিয়ে আসবে আইন শৃঙ্খলা পরিস্থিতি তত উন্নত হবে। একই সাথে প্রার্থী ও ভোটারদের ভয় কেটে যাবে। সোমবার দুপুরে তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টারে আসন্ন নির্বাচনে পোস্টাল ভোটিং কার্যক্রম পরিদর্শন শেষে এমন মন্তব্য করেন সিইসি। বর্তমান পরিস্থিতিতে ভোট উৎসবে বাধা নেই উল্লেখ করে সিইসি বলেন, নির্বাচনের বিষয়ে ইসি, রাজনৈতিক দল ও ভোটাররা এক কেন্দ্রবিন্দুতে। দুপুরে তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টারে আসন্ন নির্বাচনে পোস্টাল ভোটিং কার্যক্রম পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। বর্তমান পরিস্থিতিতে ভোট উৎসবে বাধা নেই উল্লেখ করে সিইসি বলেন, নির্বাচনের বিষয়ে ইসি, রাজনৈতিক দল ও ভোটাররা এক কেন্দ্রবিন্দুতে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো পোস্টাল ভোটিং পদ্ধতি বড় পরিসরে হওয়ায় রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় সামান্য জটিলতা হলেও সার্বিক কার্যক্রম নিয়ে সন্তুষ্ট কমিশন। কিছু দুষ্ত্রুটি হয়তো আপনারা খোঁজার চেষ্টা করবেন বা পাবেন। আমরা উই ডোন্ট ক্লেম দ্যাট উই হ্যাভ বিন এবল টু ইন্ট্রোডিউস এ পারফেক্ট সিস্টেম। ইট মে নট বি পারফেক্ট, ইট মে বি ইমপ্রুভ লেটার। যে বছর যত দিন যাবে এটা আরো উন্নত হবে। দেশের ভিতরে যারা ইলেকশনের সাথে জড়িত থাকেন, ইলেকশন কন্ডাক্টের সাথে জড়িত থাকেন, তাদের ভোটের ব্যবস্থা আমরা পোস্টাল ব্যালটের মাধ্যমে করেছি ইনশাল্লাহ। তারপরে যারা কনস্টিটিউয়েন্সির বাইরে পোস্টেড থাকেন, সরকারি কর্মকর্তা কর্মচারী, তাদের ভোটের ব্যবস্থা করেছি। যারা জেলখানায় বন্দী আছেন তাদের ভোটের ব্যবস্থা করেছি। আপনারা স্বচক্ষে দেখেছেন যে কর্মযোগ্য এবং অত্যন্ত নিরাপত্তা নিশ্চিত করেই কিন্তু এই কাজটা করা হচ্ছে। নিরাপত্তা ঝুঁকিতে থাকা 20 জন পাচ্ছেন গানম্যান। এদের মধ্যে আছেন এনসিপি নেতা নাহিদ, হাসনাত, সার্জিস ও গণ অধিকার পরিষদের রাশেদ খান। তবে গানম্যান প্রত্যাখ্যান করেছেন নুরুল হক নূর ও ডাকসু ভিপি সাদিক কায়েম। এদিকে হাদির মূল হত্যাকারী দেশেও থাকতে পারে, বিদেশেও থেকে থাকতে পারে। শেষ 24 ঘন্টায় নতুন কোনো অগ্রগতি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। ফয়সাল করিম মাসুদকে শনাক্ত আইনের আওতায় আনা হয়েছে, তবে হত্যাকাণ্ডে মোটিভ উদ্ধার ও গোপনীয়তা বজায় রক্ষার স্বার্থে এই বিষয় এখনও বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। তবে আমরা আপনাদের আশ্বস্ত করছি এই বিষয়ে বেশ অগ্রগতি হয়েছে এবং তাকে মূল হোতাকে খুঁজে বের করতে আইন শৃঙ্খলা বাহিনী প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দালাল চক্র ফিলিপের সহযোগী এবং 5 জনকে আটক করে বিজিবি যথাযথ আইনি প্রক্রিয়ায় পুলিশের নিকট হস্তান্তর করেছে। শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। সোমবার বিকেলে রাজধানীর শাহবাগ মোড় থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনার গিয়ে শেষ হয়। মিছিলে হাজারো মানুষ অংশ নেন। জাতীয় পতাকা হাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে এখনও হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারায় ক্ষুব্ধ স্লোগান দেন। এ সময় ওসমান হাদির হত্যাকারীদের আইনের আওতায় আনতে না পারার দায় নিয়ে দ্রুত স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ সহকারীর পদত্যাগ দাবি করেন
ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। একই সাথে বিভিন্ন গোয়েন্দা সংস্থায় থাকা স্বৈরাচারের দোসরদের খুঁজে দ্রুত তাদেরকেও আইনের আওতায় আনার দাবি জানান ক্ষুব্ধ ছাত্র জনতা। বিচারের জন্য একটি দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মধ্য দিয়ে 30 কার্যদিবসের মধ্যে এই বিচার কার্য সম্পন্ন করতে হবে এবং তদন্তের জন্য FBI থেকে শুরু করে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা যারা পেশাদারী এবং নির্ভরযোগ্য তাদেরকে এই মামলার তদন্তের সাথে যুক্ত করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম এবং প্রধান দাবি। আমাদের দ্বিতীয় দাবি ছিল সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী দোষরদের দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় এ পর্যন্ত 17 জনকে গ্রেফতার ও 31 জনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। নতুন করে আর কোনো প্রতিষ্ঠানে হামলার আশঙ্কা নেই বলেও ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়। সোমবার এক সংবাদ সম্মেলনে ডিএমপি ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের প্রধান জানান, এই ঘটনায় প্রথম আলো কর্তৃপক্ষ মামলা করলেও এখনও মামলা করেনি ডেইলি স্টার। আর্থিক ক্ষতির হিসেব কষে পরে তারা মামলা করবে। এদিকে প্রথম আলো মামলা করার পরপরই অভিযুক্ত ও লুটের ঘটনায় অংশ নেওয়া 31 জনকে সিসিটিভি ফুটেজ ও গণমাধ্যমে প্রকাশিত ছবি দেখে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান ডিএমপির এই কর্মকর্তা। তাদের বিরুদ্ধে পেনাল কোড, স্পেশাল পাওয়ার অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, অ্যান্টি টেররিজম অ্যাক্ট এই 4টা আইনে মামলা হয়েছে। এখন পর্যন্ত থানা পুলিশ কর্তৃক 13 জন এবং সিটিটিসি কর্তৃক 3 জন, ডিবি কর্তৃক 1 জন, মোট 17 জনকে গ্রেফতার করতে আমরা সক্ষম হয়েছি। প্রথম আলো ও ডেইলি স্টারের হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ায় অন্তর্বর্তী সরকার নৈতিক বৈধতা হারিয়েছে বলে মনে করেন মানবাধিকার কর্মী ও সাংবাদিকরা। গণমাধ্যমে হামলা, ভাঙচুর, লুট ও আগুন দেয়া সহ মব ভায়োলেন্স ইস্যুতে সোমবার সম্পাদক পরিষদ ও নোয়াবের যৌথ প্রতিবাদ সভায় এই কথা বলেন তারা। এ সময় এই হামলা নির্বাচন বন্ধের ষড়যন্ত্র বলে উল্লেখ করেন রাজনৈতিক নেতারা। জানুয়ারির মধ্যে এই হামলার বিচার না হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণাও দেয় নোয়াব। তারা চেয়েছেন মধ্যযুগীয় কায়দায় আগুন, চারপাশ থেকে আগুন লাগিয়ে যাদের সঙ্গে তাদের মতান্তর করে হয় তাদেরকে পুড়িয়ে হত্যা করা। They didn't only want to burn the building, they wanted to murder the staff of Daily Star. মত প্রকাশ তো অনেক দূর হয়ে গেছে, এখন বেঁচে থাকার অধিকারের ব্যাপার এসে গেছে। মানুষের জীবনের নিরাপত্তা ঝুঁকি, কিন্তু এখন রাষ্ট্র কাঠামো আমাদের যে জাতীয় নিরাপত্তা সেই যন্ত্রটা কোথায়? একটি অনির্বাচিত সরকারের শাসন করার যোগ্যতা, ক্ষমতা থাকে ততক্ষণ যখন তার নৈতিক বৈধতা থাকে। এই ঘটনার ভিতর দিয়ে বর্তমান সরকার তার নৈতিক বৈধতা অনেক ক্ষেত্রেই হ্রাস করে ফেলেছে। এখন রুখে দাঁড়ানোর সময় এসে গেছে। আমি আপনাদের আহ্বান জানাবো, শুধু এখানে এসে একাত্মতা ঘোষণা করা নয়, মানব বন্ধন করে সংহতি প্রকাশ করা নয়, আজকে সর্বক্ষেত্রে সর্বশক্তি নিয়ে আপনারা যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা সবাই ঐক্যবদ্ধ হন। সরকারের ভিতরের একটা অংশের এখানে সংশ্লিষ্টতা রয়েছে, সমাজে এটার পক্ষে সম্মতি তৈরি করা হয়েছিল অনেকদিন ধরেই এবং এটার সাথে রাজনৈতিক ব্যাকআপও আছে। ওসমান হাদিকে শহীদ ঘোষণা করে গেজেট প্রকাশ, খুনিকে গ্রেপ্তার, গোয়েন্দা সংস্থার সংস্কার ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দেয়া হাদির বক্তব্যকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা সহ 6 দাবি দিয়েছে মঞ্চ 24। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে এ দাবি তোলেন সংগঠনটির নেতারা। তারা বলেন, হাদি হত্যাকাণ্ডের ব্যাপারে গোয়েন্দা সংস্থা জানত কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি। এই গোয়েন্দা সংস্থা দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। শরীফ ওসমান হাদিকে শহীদ ঘোষণা করে গেজেট প্রকাশ করতে হবে। সর্বশেষ বলেছি, পাঠ্যপুস্তকে ওসমান হাদির এই সংগ্রামী বিপ্লবী জীবনকে অন্তর্ভুক্ত করতে হবে এবং এই দাবিগুলো যদি তারা না মানে, জুলাইয়ের সকল শক্তিগুলোকে সাথে নিয়ে আমরা রাজপথে থাকব এবং ইনকিলাব মঞ্চ আজকে যে বিক্ষোভ মিছিল দিয়েছে আমরা সম্পূর্ণরূপে এর সাথে একাত্মতা ঘোষণা করছি। এখন আমরা সরাসরি কোনো কর্মসূচি ঘোষণা করছি না, আমরা মনে করছি আজকের ভিতর সরকার দৃশ্যমান
কোনো পদক্ষেপ নেবে এবং কমিশন গঠনের দিকে যাবে। কমিশন গঠন ছাড়া আমরা এর সুষ্ঠু বিচার হবে বলে মনে করছি। ওসমান হাদির হত্যাকারীরা এখনও গ্রেপ্তার না হওয়ায় অন্য প্রার্থীদের জীবন ঝুঁকিতে পড়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা 10 আসনের স্বতন্ত্র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার বেলা 11:30টার দিকে ধানমন্ডি নির্বাচন অফিসে মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে এসে এ কথা বলেন তিনি। আসিফ মাহমুদ বলেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে নিয়মিত নিরাপত্তা ঝুঁকির সতর্কতা জানানো হচ্ছে, যা তার নির্বাচনী প্রচারণায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হলে প্রতিটি প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এ সময় তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী নির্বাচনে আওয়ামী লীগকে আনতে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। শরীফ ওসমান হাদির যেই হত্যার ঘটনা ঘটেছে, আমরা দেখেছি এখন পর্যন্ত সরকার আসামিদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে। শুধু আমি না, সকল প্রার্থীর জন্যই একটা ঝুঁকির জায়গা থেকে যায়। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, আমাকেও সরকারের বিভিন্ন স্তর থেকে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে মাঝে মধ্যে জানানো হয় যে আপনার নিরাপত্তা ঝুঁকি আছে, এখানে যেতে পারবেন না, ওখানে যেতে পারবেন না। ফলে আমরা যদি ফ্রিলি মুভ না করতে পারি, তাহলে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আমরা অনেকটাই পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। খুলনায় এনসিপির সহযোগী সংগঠন শ্রমিক শক্তির বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার বেলা 11:30টার দিকে নগরের সোনারাঙ্গা এলাকার আল আকসা মসজিদ গলির একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই বাসায় তার সহযোগীরাই তাকে গুলি করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, তন্নি নামে এক নারী প্রায় 1 মাস আগে বাসাটি ভাড়া নেন। এরপর থেকে তার স্বামীসহ বেশ কয়েকজনের নিয়মিত যাতায়াত ছিল সেখানে। বিভিন্ন সময় মোতালেব শিকদারও ওই বাসায় আসতেন। গেল রাতে মোতালেব সহ কয়েকজন ওই বাসায় অবস্থান করেন। পরে সকালে নিজেদের মধ্যে বিবাদের জেরে তাকে গুলি করা হয় বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে রক্তের দাগ, একটি গুলির খোসা, ইয়াবা সেবনের সরঞ্জাম এবং বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় তাৎক্ষণিকভাবে মোতালেব শিকদারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এই ঘটনায় অভিযুক্ত তনিমা তন্নিকে রাতে গ্রেপ্তার করে পুলিশ। আহত হয়েছে উনি হচ্ছে রাত 12টা 12:30টার পর উনি আসতো। উনি একা না, ওনার সাথে আরো লোক আসতো। বলে নিছিল 2 জন থাকবে, কিন্তু এক এক সময় এক একজন লোক, কখনো 4টা মেয়ে 2টা ছেলে, কখনো 4টা ছেলে 1টা মেয়ে, মানে ওনারা এইভাবে গ্যাং হিসেবে থাকতো। বিভিন্ন পুরুষ ছেলেরা রাত্রে গভীর রাতে আসতো। এটা আমাদের কানে যাওয়ার জন্য ওনাকে বাসা ছাড়া নোটিশ দেওয়া হয়েছে। এরা প্রায় সময় এখানে আসতো এবং বিভিন্ন ধরনের মাদক সেবন করত এবং বিভিন্ন মেয়ে মানুষও নিয়ে আসতো। ওদের ইন্টারনাল কোন্দলের কারণেই এই ঘটনাটা ঘটেছে। এটার নির্বাচনকে বানচাল করা বা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে না। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন থেকে সব ধরনের কনসুলার সেবা ও ভিসা দেয়া স্থগিত করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এসব সেবা বন্ধ থাকবে। এছাড়াও সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে শিলিগুড়ি ও আগরতলার সহকারী হাই কমিশন। গেল শনিবার রাতে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ করে চরমপন্থী সংগঠন অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার 20 থেকে 25 জনের একটি দল। প্রায় 20 মিনিট অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে বিক্ষুব্ধ স্লোগান দেয় তারা। এমনকি ভারতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকেও হুমকি দেওয়া হয়। এই ঘটনা নিয়ে রোববার বিকেলে উদ্বেগ জানায় ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানান, দিল্লিতে কূটনৈতিক এলাকার ভেতরে বাংলাদেশ মিশনের অবস্থান খুবই নিরাপদ স্থানে। সেখানে হিন্দু চরমপন্থীদের প্রবেশ করার কথা নয়। এমন ঘটনা অপ্রত্যাশিত। এই ঘটনার পর থেকেই দিল্লিতে হাই কমিশনারের পরিবার ঝুঁকি বোধ করছে এবং হুমকি অনুভব করছে বলেও জানান তৌহিদ হোসেন। দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরাজমান উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রেগোরিয়েভিচ খোজিন। সোমবার ঢাকায় রুশ দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। এ সময় রুশ রাষ্ট্রদূত বলেন, যত দ্রুত সম্ভব চলমান এই উত্তেজনা নিরসন করা প্রয়োজন। পাশাপাশি তিনি স্পষ্ট করেন, দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না রাশিয়া। এছাড়াও নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত খোজিন জানান, রাশিয়া এই বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ রাখছে।
ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগ তুলে দীপু চন্দ্র দাসকে পিটিয়ে পুড়িয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার 12 জনের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহাদাত হোসেন প্রত্যেককে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে আসামিদের ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগার থেকে কড়া নিরাপত্তায় আদালতে আনা হয়। পরে শুনানি শেষে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এর আগে রোববার গ্রেপ্তার 12 জনকে আদালতে হাজির করে 5 দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। গত 18 ডিসেম্বর রাতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে দীপু চন্দ্র দাসকে গণপিটুনি দিয়ে হত্যা করে উত্তেজিত জনতা। পরে তার মরদেহ আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এই 12 জন আসামির প্রত্যেকের 5 দিন করে রিমান্ড আবেদন করেন, রিমান্ডের জন্য আবেদন করেন। অদ্য বিজ্ঞ আদালতে দীর্ঘ শুনানির পর বিজ্ঞ আদালত আসামিদের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই মামলার তদন্ত অব্যাহত আছে। ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। সচেতন ময়মনসিংহবাসীর উদ্যোগে সোমবার ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে দীপু দাসের পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, দীপু দাসকে হত্যাকারী উগ্রবাদীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। এ সময় বক্তারা নিহত দীপু দাসের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান। জুলাই আন্দোলন দমনে সালমান এফ রহমান ও আনিসুল হক জরুরি অবস্থা জারির জন্য শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলেন বলে ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল আহমেদ। সোমবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে কারফিউ দিয়ে গণহত্যায় উস্কানি দেন সালমান এফ রহমান ও আনিসুল হক এমন অভিযোগ এনে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেছে প্রসিকিউশন। এছাড়া অভ্যুত্থান দমনে সেনাবাহিনীকে ব্যবহার করার পরামর্শ দিয়েছিলেন আনিসুল হক। তাদের বিরুদ্ধে 5টি অভিযোগ আনার কথা জানান প্রসিকিউশন। অভিযোগগুলো কারফিউ জারি করে আন্দোলনকারীদের দমন ও শেষ করে দেওয়ার পরিকল্পনায় ভূমিকা, গণভবনে শেখ হাসিনার সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে হত্যার উস্কানি এবং 286টি মামলায় প্রায় 4.5 লাখ ছাত্র জনতাকে আসামি করার অভিযোগ। আনিসুল হক এই দুইজনের বিরুদ্ধে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের জব্দকৃত 4টি ফ্ল্যাটের সকল সম্পদ প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিলে হস্তান্তর করেছে দুদক। সোমবার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান। বলেন, দুদকের তদন্তে সাবেক আইজিপি বেনজির আহমেদের কাছ থেকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এই ফ্ল্যাটগুলো জব্দ করা হয়। এখন তা রাষ্ট্রীয় ত্রাণ তহবিলে হস্তান্তর করা হয়েছে। এছাড়া উইলস লিটল ফ্লাওয়ারে নিয়োগ, পদোন্নতি বাণিজ্যের অভিযোগে রাশেদ খান মেনন সহ 57 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। অন্যদিকে কাগজের প্রতিষ্ঠান খুলে ন্যাশনাল ব্যাংকের 813 কোটি টাকা ঋণের নামে আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক পরিচালক মনোয়ারা শিকদার, পারভিন হক শিকদার সহ সংশ্লিষ্ট 31 জনের বিরুদ্ধে আরও একটি মামলা করেছে দুদক। এছাড়াও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তরের মাধ্যমে অর্থ বৈধ করার চেষ্টা এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে চাঁদপুর 2 আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর জালাল উদ্দিন সহ 5 জনের বিদেশ যেতে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বাংলাদেশ জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সম্পাদিত হলে চুক্তি স্বাক্ষরের প্রথম দিন থেকে 7,379টি পণ্য জাপানের বাজারে তাৎক্ষণিক শুল্ক মুক্ত প্রবেশাধিকার সুবিধা পাবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সোমবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। বিপরীতে জাপানের 1039টি পণ্য বাংলাদেশের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। বাণিজ্য সুবিধা নিয়ে জাপানে আমরা যেতে পারবো এবং আমাদের এই চুক্তির ব্যাপ্তি আমাদের মানব সম্পদ, সেবা খাত, উৎপাদনশীল খাত সহ আমাদের মুভমেন্ট অফ ন্যাচারাল পারসনস সহকারে আমাদের একটা সামগ্রিক চুক্তি এবং সম্ভবত আমরা মানে উভয় দেশ এর মাধ্যমে আমরা আমাদের দেশে বিনিয়োগ আকর্ষণে সক্ষম হব। আগামী মার্চেই বে টার্মিনাল প্রকল্পের চ্যানেল ড্রেজিং ও 6.5 কিলোমিটার দীর্ঘ স্রোত
স্রোতরোধী প্রাচীর নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। সোমবার চট্টগ্রাম বন্দর ভবনে কর্মকর্তাদের সাথে সভা শেষে ব্রিফিংয়ে তিনি কথা জানান। বিশ্বব্যাংকের ঋণ ব্যবহারের মেয়াদ জুনের শেষ হওয়ার আগেই প্রকল্পের কাজ শুরু করতে সময় বেঁধে দেওয়া হয়েছে বলে জানান তিনি। এছাড়াও এনসিটি পরিচালনা প্রসঙ্গে তিনি বলেন, 7 জানুয়ারির পরেও চট্টগ্রাম ড্রাই ডকের মেয়াদ বাড়ানো হতে পারে। বন্দরে পড়ে থাকা নিলাম ও বিপজ্জনক পণ্যের কন্টেইনার জটের জটিলতা নিরসনে 28 জানুয়ারি এনবিআরের সাথে বৈঠক হবে। টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় 3 শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় জেলার সখীপুর উপজেলার বেলতলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিপরীতমুখী দুটি মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত হন 3 শিক্ষার্থী। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য অপর 2 জনকে টাঙ্গাইল ও ঢাকা নেয়ার পথে একজন সন্ধ্যায়, অন্যজন রাতে মারা যান। শ্যামলীতে উদ্বোধন হলো আড়ং-এর 32তম আউটলেট। রাজধানীতে কারুপণ্য প্রসারে এটি নতুন এক মাইলফলক বলে মনে করছে প্রতিষ্ঠানটি। রোববার বাংলাদেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল রিটেল ব্র্যান্ড আড়ং-এর শ্যামলী ব্রাঞ্চের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক এন্টারপ্রাইজেস এর ম্যানেজিং ডিরেক্টর তামারা হাসান আবেদ। তিনি বলেন, আড়ং-এর শ্যামলী আউটলেটের উদ্বোধন ঢাকার ক্রমপরিবর্তনশীল নগর জীবনের প্রতিচ্ছবি। নতুন এই আউটলেট আরও সহজভাবে সেবা দেওয়ার পাশাপাশি দীর্ঘদিনের বিশ্বস্ত এবং নতুন উভয় ধরনের ক্রেতার সঙ্গে আরও গভীর সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করবে। 4 তলা জুড়ে প্রায় 19,000 বর্গফুট জায়গায় বিস্তৃত নতুন এই আউটলেটটিতে থাকছে তাগা ম্যান এবং আড়ং আর্থের পাশাপাশি হাতে তৈরি পোশাক, গয়না, হোম ডেকোর সহ নানা পণ্য। দেশের প্রথম এসএমই ইনোভেশন ল্যাব চালু করল ব্র্যাক ব্যাংক। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আরও উন্নত সেবা দিতে ফিনোভিশন নামে এই ল্যাব চালু করেছে ব্যাংকটি। রোববার রাজধানীর একটি হোটেলে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা, ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর তারেক রেফাতুল্লাহ খান এবং এসএমই ব্যাংকিং হেড সৈয়দ আব্দুল মোমেন সহ উন্নয়ন সহযোগী ও বিভিন্ন শিল্প খাতের প্রতিনিধিরা। এই ল্যাব মূলত 4টি বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে কাজ করবে। এগুলো হলো নারী উদ্যোক্তাদের অর্থায়নের ঘাটতি কমানো, স্মার্ট ও টেকসই কৃষি উন্নয়ন, জলবায়ু সহনশীল অর্থায়ন জোরদার এবং কুটির ও অতি ক্ষুদ্র উদ্যোক্তাদের মূলধারার অর্থনীতিতে যুক্ত করা। এবছরও ফ্রিজ, এসি ও টিভি ব্র্যান্ড দেশ সেরা পুরস্কার পেল ওয়ালটন। এর ভেতর দিয়ে ওয়ালটন ফ্রিজ টানা 32 বার, টিভি 3 বার ও এসি 2 বারের মতো পেল বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড। শনিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের 17তম আসরে মোস্ট লাভড ব্র্যান্ড অব বাংলাদেশের সম্মাননায় ভূষিত হয় ওয়ালটন রেফ্রিজারেটর, এসি ও টেলিভিশন। অনুষ্ঠানে পুরস্কার গ্রহণের সময় উপস্থিত ছিলেন ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার তানভীর রহমান, ওয়ালটন ফ্রিজের সিবিও মোহাম্মদ তাসিনুল হক সহ ওয়ালটন হাইটেকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে সাম্প্রতিক হামলার জেরে লন্ডনে প্রতিবাদ সমাবেশ হয়েছে। স্থানীয় সময় রোববার পূর্ব লন্ডনের ঐতিহাসিক আলতাভালি পার্কে বাংলা ভাষাভাষী সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত ওই কর্মসূচিতে গণমাধ্যম কর্মী, সাংস্কৃতিক কর্মী ও ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অংশ নেন। সমাবেশে বক্তারা 2টি সংবাদ মাধ্যমে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সাংবাদিকদের উপর সহিংসতার ঘটনায় তীব্র নিন্দা জানান এবং একে গণমাধ্যম ইতিহাসের একটি কালো দিন হিসেবে আখ্যা দেন। অবিলম্বে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত এবং দোষীদের জবাবদিহিতা নিশ্চিত করার দাবিও জানান তারা। কাতারের দোহায় বাংলাদেশ দূতাবাসে হয়ে গেল আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবস 2025। কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খানের সভাপতিত্বে ও প্রথম সচিব আব্দুল্লাহ আল রাজির পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার লিখিত বাণী পাঠ করে শোনানো হয়। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, প্রবাসী বাংলাদেশিরা পরিবারের মুখে হাসি ফোটাতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।
আয়োজনে কাতারের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা কর্মচারী সহ কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন। নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতি ও বিজয়ের চেতনা ছড়িয়ে দিতে সংযুক্ত আরব আমিরাতে বিজয় দিবস উদযাপন করল বাংলাদেশ লেডিস ক্লাব। রোববার শারজা ন্যাশনাল পার্কে দিনব্যাপী বিজয় আয়োজনে মুখর ছিলেন প্রবাসী বাংলাদেশিরা। শিশু কিশোরদের জন্য ছিল বাংলা কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, হাতের লেখা, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা। এছাড়াও প্রবাসী নারীদের জন্য ছিল খেলার আয়োজন। সংগঠনটির সভাপতি লাবণ্য আদিলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নাসরিন আক্তার, উপদেষ্টা ইয়াসমিন ইসলাম মেরুন, ফাতিমা আহাদ এবং বাংলাদেশ লেডিস ক্লাবের প্রতিষ্ঠাতা লিজা হোসেন সহ আরও অনেকে। সোমবার টানা দ্বিতীয় দিনের মতো সিলেটে নিজেদের অনুশীলন শেষ করেছে মেহেদী হাসান মিরাজের সিলেট টাইটান্স। দলে এখন পর্যন্ত বিদেশি ক্রিকেটাররা যোগ না দিলেও প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী অলরাউন্ডার জানালেন দেশি বিদেশিদের নিয়ে ভারসাম্যপূর্ণ দল তাদের। কম্বিনেশন খুব ভালো আছে। আপনি দেখেন কম্বিনেশন যেটা আমি বলেছি যে আপনি সিলেটের যদি প্লেয়ার দেখেন যে যারা টপ প্লেয়ার তারাই কিন্তু সিলেট টিমে আছে এবং যারা স্টিল ন্যাশনাল টিমে খেলছে। আপনি যদি দেখেন যে নাসুম বাংলাদেশের হয়ে যেভাবে টি-20 খেলছে, এবার সিলেটের হয়ে খেলছে, আপনার খালেদ ইবাদত এবং আপনার আরও যারা আছে সিলেটি, সো সবাই খুব ভালো শেপে আছে এবং এট দ্য সেম টাইম যারা টি-20 খেলছে, ইমন, তারপরে আপনার আরও যে কয়েকটা প্লেয়ার আছে তারা সিলেট টিমে খেলছে। বাট আমার কাছে মনে হয় যে লোকাল প্লেয়াররা খুবই ভালো। বিপিএল সামনে রেখে সোমবার প্রথমবারের মতো অনুশীলন সেরেছে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেস। হেড কোচ খালেদ মাহমুদ সুজনের উপস্থিতিতে নিজেদের ঢাকা ক্যাম্প শুরু করেছে প্রথমবারের মতো বিপিএল খেলতে আসা নোয়াখালী। অনুশীলন শেষে গণমাধ্যমে দলের পেসার হাসান মাহমুদ জানালেন নিজেদের দল নিয়ে ভাবনার কথা। আমরা যারা লোকাল প্লেয়ার আছি, স্পেশালি লোকাল যারা আছি তারা খুবই এক্সপিরিয়েন্স প্লেয়ার। অঙ্কন আছে, জাকির আছে, তারপরে আমাদের সাব্বির ভাই আছে, আরও অপু ভাই আছে, আরও যারা ইয়াং যারা আছে লোকাল, ওরা খুবই এক্সপিরিয়েন্স। ওরা বিগত কয়েক বছর ধরে বিপিএল খেলছে। আর যারা ফরেনার আছে, মানে ওভারঅল আমাদের টিমের মানে ইউনিটিটা খুবই ভালো আমি যা দেখলাম। সবশেষ প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে নিজেদের আগের অবস্থানই ধরে রেখেছে বাংলাদেশ। 180তম স্থানে থেকেই 2025 সাল শেষ করছে হামজা জামালরা। সোমবারের সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থানের কোনো পরিবর্তন না হলেও পয়েন্ট কমেছে বাংলাদেশের। 911.19 পয়েন্ট নিয়ে নভেম্বর মাসে 180তম স্থানে ছিল হ্যাভিয়ার ক্যাব্রেরা শিষ্যরা। ডিসেম্বরে পয়েন্ট নেমে এসেছে 911.1-এ। খেলা না থাকলেও মূলত নেপাল ম্যাচের ফলাফল সমন্বয়ের পরই রেটিং পয়েন্ট কমেছে বাংলাদেশের। দক্ষিণ এশিয়া বিচারে ভারত এবং মালদ্বীপের পরই অবস্থান বাংলাদেশের। এছাড়াও শীর্ষ 10এও কোনো হেরফের হয়নি। শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন, এর পরপরই আছে আর্জেন্টিনা এবং ফ্রান্স। ব্রাজিলের অবস্থান 5ম স্থানে। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon tv।